আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের প্রথম ক্লাসের আলোচ্য বিষয় নিশ্চয় জানেন। আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। আজকের ক্লাসে সবাইকে বলে রাখি, যারা যুক্ত হয়েছেন এবং যারা একটু পরে যুক্ত হবেন, যেহেতু মাত্রই আমরা শুরু করলাম, একটু বলছি যে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে একটু সবাই ফ্রেন্ড সার্কেল যদি থাকে বা যাদেরকে নিয়ে পরিচিত কাউকে নিয়ে ক্লাস করতে ইচ্ছুক হলে তাদেরকে মেনশন দিয়ে দেন, প্লাস একটু শেয়ার করে দিবেন। তো যেটা বলছি যে ক্লাসের জন্য গণিত আমরা শিখব, লিখতে হবে। আমি যে একটা সংজ্ঞা বলছি ওই সময়ের মধ্যে আপনাকে সংজ্ঞাটা লিখে ফেলতে হবে। আমি যে সংজ্ঞাটা বলবো এটা আপনাকে লিখে ফেলতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো আপনার নিজের মতো করে দিতে পারেন। আমি যা দিচ্ছি সেটা হলেও আপনি খাতায় লিখতে হবে। অবশ্যই একটা সুন্দর নোট আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে পরীক্ষার আগের সময়গুলোতে, যে সময় আপনি রিভিশন দিবেন। এই জন্য একটু পরিশ্রমী হইতে হবে, ঠিকমতো লিখতে হবে। আর দ্বিতীয়ত যেটি বলবো যে আপনারা শুনেছেন সব আপনাদের জন্য আমাদের শ্রদ্ধেয় রফিক স্যার বলেছেন, সায়েন্স স্যার বলেছেন, বাংলা টিচারও বলেছেন। আমিও নতুন করে আর বলছি না, তবে বলবো যে জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা যে বইটা আমরা ৭৫ দিনের যে জার্নি ছিল, সেখানে যে বাছাইকৃত ৪,০০০ প্রশ্ন আমরা সমাধান করেছি, সেই প্রশ্ন সম্বলিত যে বইটা রয়েছে সেইটা অবশ্যই সংগ্রহ করবেন। এই বইতে কিন্তু এক্সট্রা ব্রিফ অংশ রয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। তো আমরা দেরি করব না, যেহেতু গণিতে অনেক কিছু আমাদের লিখতে হবে। অবশ্যই ক্লাস থেকে নতুন কিছু শিখবেন, যারাও জানেন তারাও নতুন কিছু শিখবেন, এতটুকু আমি বলতে পারি। তো চলুন, আমাদের শুরু হবে একদমই মানে বলতে গেলে খুবই ফাউন্ডেশন একদমই নাই, তার মানে আমরা ফাউন্ডেশনটাও দ্রুত করে ফেলবো। কাদের জন্য? যারা আমাদের এনটিআরসি এর যে চাকরিগুলো রয়েছে, তার মানে আমরা যদি বলি কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে, এবং আমরা মাদ্রাসার যেটা রয়েছে সেইটাও, এবং সাথে সাথে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, এবং এর পাশাপাশিও যে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের যে চাকরি নিয়োগগুলো হয়, সেখানেও কিন্তু আপনারা এই ক্লাসগুলাই কভার করবে। এই ক্লাসগুলো থেকে আপনি সব কিছুই কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন, অঙ্ক যদি বলা হয়, আমরা যেহেতু সংখ্যা শিখব, সংখ্যা হচ্ছে গণনা করার পদ্ধতি, হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেটা দিয়ে আমরা গণনা করব। এই গণনা করার জন্য আমরা কিছু মৌলিক চিহ্ন বা প্রতীক ইউজ করি। আমরা কিছু মৌলিক চিহ্ন ইউজ করি। আমরা মৌলিক চিহ্ন, কেন মৌলিক চিহ্ন বলতেছি? সবগুলো একটা আর একটা থেকে আলাদা। তো মৌলিক চিহ্ন ইউজ করি, বা এটাকে আপনারা প্রতীক বলতে পারেন। এই যে প্রতীক যে আমরা ইউজ করি, এই মৌলিক বা চিহ্ন বা প্রতীককেই আমাদের কি বলা হয়? আমাদেরকে বলা হচ্ছে অঙ্ক। এটাকেই বলা হচ্ছে অঙ্ক। এই অঙ্ক আমরা যেহেতু যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে দশমিক, 10 ভিত্তিক। আমি যে লিখছি আমার সাথে সাথে আপনাকেও লিখতে হবে, না হলে কিন্তু ক্লাসটা করে আপনাদের খুব বেশি লাভবান হবেন না। অবশ্যই লিখবেন। দশমিক মানে এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10টা হচ্ছে এখানে প্রতীক থাকবে। কয়টি প্রতীক থাকবে? 10টা প্রতীক থাকবে, 10টা চিহ্ন থাকবে, বা এটাকে আপনার প্রতীক যেটাই বলেন না কেন, মৌলিক, আলাদা, ডিস্টিংগুইশ, আলাদা থাকবে স্বতন্ত্র। এগুলা কি কি অঙ্ক? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আপনারা সবাই জানেন। এই অঙ্কগুলোর মধ্যে আমাদেরকে জিরো বাদে, জিরো কিন্তু কোনো সার্থক অঙ্ক নয়। যদি বলা হয় যে আমাদের যে সংখ্যা পদ্ধতি, এখানে অঙ্ক আছে কয়টা? অঙ্ক আছে হচ্ছে 10টা। অঙ্ক কয়টা আছে? অঙ্ক আছে 10টা। আর যদি বলে যে আমাদের সংখ্যা পদ্ধতিতে সার্থক অঙ্ক কয়টি আছে? সার্থক অঙ্ক আছে হচ্ছে আমার 9টি। 9টি কে কে? এই যে জিরো বাদ দিয়ে, জিরো আপনার বাদ দিয়ে, এই জিরোটা বাদ দিয়ে 1 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে আমার সার্থক অঙ্ক। জিরো কেন সার্থক অঙ্ক নয়? জিরো কেন সার্থক অঙ্ক নয়? সার্থক অঙ্ক হওয়ার জন্য সেগুলাই সার্থক অঙ্ক হইতে পারবে যারা যে কোনো সংখ্যার যে কোনো পজিশনে বসলে নতুন কোনো একটা সংখ্যা তৈরি করে। সার্থক অঙ্ক হওয়ার শর্ত কি? একটা অঙ্ক যে কোনো সংখ্যার যে কোনো জায়গাতে বসান, সে নতুন আর একটা সংখ্যা তৈরি করবে। তো ধরেন আমরা নিলাম 15। 15 আপনি যদি শেষে একটা 1 বসান, তাহলে সেটা 151 হয়। আবার 15 যদি শুরুতে একটা 1 বসান, তাহলে হচ্ছে 111 হয়। আবার 15 মাঝখানে যদি একটা 1 বসান, তাহলে সেটা হয় 115। যেটা 15 ছিল, এই 15তে যদি 1 শেষে বসান 151 হয়, 1 শুরুতে বসালে 111 হয়, 1 মাঝে বসালে 115 হয়। এজন্য 1
হচ্ছে অঙ্কটা একটা সার্থক অঙ্ক। কিন্তু শূন্য যদি বসান, দেখেন 15 এর সামনে যদি শূন্য বসান তাহলে এটা কিন্তু 15ই থাকে, এর ভ্যালুটা কিন্তু 15ই থাকে, নতুন কোনো সংখ্যা তৈরি করতে পারলো না। বিধায় শূন্যকে কি বলা হয়? শূন্য সার্থক অঙ্ক নয়, সার্থক অঙ্ক 9টা। তাহলে আমাদের অঙ্ক আমরা গেলাম এবং অঙ্কগুলা দিয়ে আমরা কি করি? সংখ্যা তৈরি করি। তাহলে অঙ্ক কি আর সংখ্যা কি? অঙ্ক সংখ্যা হচ্ছে যার অবশ্যই নির্দিষ্ট একটা ভ্যালু আছে, যার অবশ্যই নির্দিষ্ট একটা ভ্যালু আছে এবং যেটা অঙ্কের সমন্বয়ে গঠিত, যেখানে এক বা একাধিক অঙ্ক থাকবে, যেখানে এক বা একাধিক অঙ্ক থাকবে। তাহলে অঙ্কটা কি? অঙ্ক হচ্ছে মৌলিক চিহ্ন বা হচ্ছে আমার প্রতীক। ওকে, এবার অঙ্কগুলা দিয়ে যখন আমরা সংখ্যা তৈরি করি, অঙ্কগুলা দিয়ে যখন আমরা সংখ্যা তৈরি করি, সাপোজ আমরা যদি নেই, ধরেন আমরা 125 নিলাম। এখানে 125-এ আমরা কয়টা অঙ্ক ব্যবহার করেছি? আমরা 3টা অঙ্ক ব্যবহার করেছি। একটা হচ্ছে 1, আর একটা 2, আর একটা 5। এই যে অঙ্কগুলা যে এই ঘরে আমাদের 5 রয়েছে, এই 5-এ যদি দ্বিতীয় ঘরে যদি আমরা 1 বৃদ্ধি করি তাহলে আমাদের সংখ্যা হয়ে যায় 126। আর যদি এখানে আমরা প্রথম ঘরে 1 বৃদ্ধি না করে যদি আমরা দ্বিতীয় ঘরে 1 বৃদ্ধি করি, তার মানে এখানে 2 ছিল, এখানে 3 বানাই দিলাম, তাহলে সংখ্যাটা হয়ে যায় 135। তাহলে আমরা প্রথম ঘরে যদি আমরা 1 বৃদ্ধি করি তাহলে প্রথম ঘরে বেড়ে যায় হচ্ছে সংখ্যার মান বাড়ে হচ্ছে 1, 125 থেকে 126 হয়ে গেল। কিন্তু দ্বিতীয় ঘরে যদি আমরা 1 বৃদ্ধি করি, দ্বিতীয় ঘরে 1 বৃদ্ধি করার কারণে আমার সংখ্যাটার ভ্যালু বেড়ে গেল হচ্ছে আমার 10। তাহলে দুই জায়গাতে আমরা বৃদ্ধি করলাম 1, কিন্তু কখনো সংখ্যার ভ্যালু বেড়ে যাচ্ছে 1, কখনো বেড়ে যাচ্ছে 10। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমার স্থানীয় মান। এর কারণটা হচ্ছে আমার স্থানীয় মান। ছোটবেলায় আমরা যেটা দেখেছি যে স্থানীয় মান আসলে কি, এই যে আমার বিভিন্ন যে সংখ্যার বিভিন্ন যে স্থানের বিভিন্ন তাৎপর্য, সেটাই হচ্ছে স্থানীয় মানের কাজ। প্রথম ঘরে 1 বৃদ্ধি করলে, ডান দিক থেকে প্রথম ঘরে 1 বৃদ্ধি করলে সংখ্যা 1ই বৃদ্ধি পায়, দ্বিতীয় ঘরে 1 বৃদ্ধি করলে 10 বৃদ্ধি পায়, তৃতীয় ঘরে 1 বৃদ্ধি করেন তাহলে 225 হয়ে যাবে, 100 বৃদ্ধি করবে। এজন্য প্রথম যে ঘরটা থাকে সেটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা, দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে দশক স্থানীয়, তৃতীয় যে ঘরটা সেটা হচ্ছে শতক স্থানীয়। কত করে করে বাড়বে? এই যে দশমিক সংখ্যা পদ্ধতি 10 করে করে বাড়বে। এটা 1, 1-এর সাথে 10 গুণ করলে, 1-এর সাথে 10 গুণন করলে হয় 10, 10-এর সাথে আবার 10 গুণন করলে হয় 100। তাহলে যদি আমরা বলি চতুর্থ যে ঘর রয়েছে 4 নাম্বার ঘরে আমার স্থানীয় মান কত হবে? 4 নাম্বার ঘরের স্থানীয় মান হবে আমার 4। এই যে তৃতীয় ঘরে যে 100, 100-র সাথে আরো 10 গুণ করলে হয়ে যাবে 1000। তাহলে পঞ্চম ঘরে যদি আমাদের আরেকটা যদি সংখ্যা আমরা বসাই, অঙ্ক যদি বসাই, সেই অঙ্কের স্থানীয় মান কত হবে? ওই অঙ্কের স্থানীয় মান হবে হচ্ছে 10,000, আরো 10 দিয়ে গুণ করব, তাহলে 10 গুণ করে করে আসবে। 10 বাম দিকে এক ঘর আসবে, 10 গুণ করে আসবে। প্রশ্ন এটা আসবে না। প্রশ্ন কেমন আসবে আপনাদেরকে আমি বলি। প্রশ্ন আসবে হচ্ছে এইরকম টাইপের প্রশ্ন। প্রশ্ন আসবে, প্রশ্ন একটি সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে এ, বি, সি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? প্রশ্নটা ভালো করে মনোযোগ দেবেন, কমন পেয়ে যাবেন। হুবহু এখান থেকে প্রশ্ন হলে কমন পেয়ে যাবেন। একটি সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে এ বি সি হলে সংখ্যাটা কত? খুবই সহজ আপনাদেরকে বলি, যে একক স্থানীয় অঙ্ক কিন্তু এ যথাক্রমে, দশক স্থানে হচ্ছে বি, শতক স্থানে হচ্ছে সি। সো যে একক স্থানীয় অঙ্ক তার সাথে 1 গুণ করবেন, যে দশক স্থানীয় অঙ্ক তার সাথে 10 গুণ করবেন, যে শতক স্থানীয় তার সাথে 100 মানে 100 গুণ করবেন। এরপরে সবগুলা যোগ করে দিবেন। তাহলে যোগ করে দিলে কি হবে? 100C প্লাস 10B প্লাস হচ্ছে A। এটাই হচ্ছে আমার সংখ্যা, এটাই হচ্ছে আমার নির্ণয় সংখ্যা। তাহলে কি করতে হবে বলেন তো? যে একক, দশক যে স্থানীয়, একক স্থানীয় মান, দশক স্থানীয় যে অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক বা হাজার স্থানীয় অঙ্ক যদি থাকতো,
যে যত স্থানীয় অঙ্ক তার সাথে তত গুণ করবেন, এককের সাথে 1 গুণ, দশকের সাথে 10 গুণ, শতকের সাথে শত বা 100 গুণ করে সবগুলো যোগ করে দিবেন, সেটাই হবে আপনার আনসার। সো পরীক্ষা কিন্তু হবে, যারা আমাদের যে বইটা রয়েছে বই কিনলেই কিন্তু আপনারা আমাদের প্রিমিয়াম সেবা পাবেন, সেখানে কিন্তু এক্সাম নেওয়া হবে, এক্সামে আশা করি এই টপিক থেকে একটা প্রশ্ন পাবেন এবং আপনারা চূড়ান্ত ভর্তি পরীক্ষায় গিয়েও, চাকরির পরীক্ষায় গিয়েও কিন্তু এখান থেকে প্রশ্ন পেয়ে যাবেন। এবারে আসেন ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গঠন। ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা গঠন, ক্ষুদ্রতম যদি সংখ্যা যদি বলি, ধরেন আমাদেরকে বলছে যে 0, 2, 5, 7 এই 4টা অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো। কয়টা অঙ্ক? 4টা অঙ্ক, 0, 2, 5, 7। এই অঙ্কগুলো দিয়ে আমরা বড় সংখ্যা, বৃহত্তম, সবচাইতে বড় সংখ্যা গঠন করব, বৃহত্তম সংখ্যা। তো বড় সংখ্যা কোনটা হয়? ধরেন 1 আর 2 দিয়ে বড় সংখ্যা বানাইতে বললাম, তো আপনি 1 আর 2 দিয়ে আমি 12 বানাইতে পারি, আবার 21 বানাইতে পারি। কোনটা বড়? বড় হচ্ছে 21। তাহলে বড় সংখ্যাগুলা বাম সাইডে বড়, সবচেয়ে বড়গুলা বাম সাইডে থাকবে। তাহলে যখন বৃহত্তম সংখ্যা যখন গঠন করবেন, অবশ্যই বাম দিকে থাকবে সবচেয়ে বড়গুলা। কেন? কারণ হচ্ছে স্থানীয় মান বাম দিকে বেশি, আস্তে আস্তে 10 গুণ করে বাড়তেছে। এজন্য আপনার বাম দিকে বড় আপনার রাখলে, তার মানে বড় থেকে ছোটতে যদি আপনি রাখেন, বড় থেকে যদি ছোটতে রাখেন, তাহলে বৃহত্তম সংখ্যা পাবেন। সবচেয়ে বড় কে? 7, তারপরে কে? 5, তারপরে কে? 2, তারপরে 0। তাহলে এই যে আমাদের অঙ্কগুলা রয়েছে 0, 2, 5, 7, এই 4টা অঙ্ক দিয়ে সবচাইতে বড় যে সংখ্যাটা বানাইতে পারবেন সেটা হচ্ছে 7520। আর যদি বলি ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলেন? ক্ষুদ্রতম সংখ্যা হবে আমার ছোট থেকে বড়। এখন সবচেয়ে ছোট হচ্ছে 0, তারপরে হচ্ছে 2, তারপরে 5, তারপরে 7। এখন এই যে সবার আগে যদি 0 বসাই, 0 কি সার্থক অঙ্ক? কোনো একটা সংখ্যার সামনে 0 বসালে কি সেই সংখ্যাটা চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তাহলে আমি 0 যখন সবার প্রথমে দিলাম, অ্যাকচুয়ালি এই সংখ্যাটার ভ্যালু হচ্ছে 0 বাদ দিয়ে 257। তার মানে 3টা অঙ্ক এখানে কার্যকর ভূমিকা পালন করতেছে, জিরোর কোনো ভ্যালুই হইল না। এজন্য যখন ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে, তখন আমরা অবশ্যই ছোট থেকে বড় সাজাবো, ছোট থেকে বড় সাজাবো, কিন্তু 0 যদি থাকে 0 হবে দ্বিতীয় ঘরে। তাহলে ছোট 0 যেহেতু এখানে আছে, 0 সবসময় দ্বিতীয় ঘরে বসবে। আর প্রথম ঘরে ছোটকে 0 বাদে 2, তারপরে 5, 7, তার মানে 2557। পরীক্ষাতে যেটা আসবে আমি আপনাদেরকে প্রশ্নই বলে দেই। পরীক্ষাতে ধরেন এরকম আছে 2, 0, 2, 5, 7 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলোর যোগফল কত? সংখ্যাদ্বয়ের যোগফল। হয় যোগফল বের করতে বলতে পারে, অথবা বলতে পারে 0, 2, 5, 7 দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বা অন্তর কত? পারবেন তো আশা করি, অবশ্যই পারবেন। নোট করতে হবে, নোট করে নিতে হবে। এবারে আসেন, আমরা অঙ্ক বুঝলাম, আমরা সংখ্যা বুঝলাম এবং স্থানীয় মান দেখলাম, বৃহত্তম ক্ষুদ্রতম মানও দেখলাম। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। একটু রিল্যাক্স হয়ে নেন। এই বাস্তব সংখ্যা বুঝবো, বাস্তব সংখ্যার আমি সংজ্ঞা বলবো, আপনারা সংজ্ঞা খাতায় নোট ডাউন করে নেবেন। অবশ্যই যারা সংজ্ঞা জানেন তারাও করবেন। বাস্তব সংখ্যা কাকে বলে? এইটার সবচাইতে যদি আপনি ছোট সংজ্ঞা দিতে চান, তাহলে দিবেন সকল মূলদ, সকল মূলদ ও অমূলদ, সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে। আমি বলছি, আপনারা লিখে নেন। সকল মূলদ ও অমূলদ, মূলদের ইংরেজি হচ্ছে রেশনাল। সকল মূলদ, অমূলদ তাহলে হবে ইররেশনাল। সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেটকে বাস্তব সংখ্যা বলে। অমূলদ সংখ্যা কারা? মূলদ সংখ্যা আমরা বিস্তারিত পড়বো, এখানে অল্প বলে নেই যে সকল সংখ্যাকে p/q আকারে আমরা ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারবো, যেখানে q নট ইকুয়াল টু 0 এবং q আসলে 0 হইতে পারবে না, নট ইকুয়াল টু 0, তাদেরকে আমরা কি মূলদ সংখ্যা বলবো। আর অমূলদ সংখ্যা যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেমন পাই, তারপরে এক্সপোনেনশিয়াল e এর ভ্যালু, তারপরে আমরা যদি বলি 1.523
1 2 5 3 1 ডট 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 চলতেই আছে। সো একে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। আবার কি হবে? রুটের নিচে পূর্ণবর্গ যে না, যেমন √3 এটা অমূলদ সংখ্যা, যেমন √2 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, এইরকম জিনিসগুলো অমূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যার যদি আপনাকে কোনো ভাইবা বোর্ডে প্রিলিমিনারিতে কোথাও তার সংখ্যা আসবে না, ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে বাস্তব সংখ্যা কাকে বলে, মূলদ অমূলদ সংখ্যার সেটকে। মূলদ সংখ্যার মধ্যে আমরা আবার দুইটা ভাগ করব, মূলদ সংখ্যার মধ্যে দুইটা ভাগ করব, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার, আর আরেকটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে আমাদের আজকের ক্লাস না, ভগ্নাংশ আমাদের আজকের অংশ না। ভগ্নাংশের মধ্যে আবার আছে সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। সো ভগ্নাংশের দিকে আজকে আমরা যাব না, কারণ ভগ্নাংশের ক্লাস হচ্ছে আগামীকাল। আগামী ক্লাসে আমরা ভগ্নাংশ নিয়ে পড়াশোনা করব। পূর্ণ যে সংখ্যার মধ্যে রয়েছে, পূর্ণ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, শূন্য রয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। এখান থেকে ভালো করে বুঝবেন, ব্রাঞ্চটা অবশ্যই খাতায় লিখতে হবে আমার সাথে সাথে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, আচ্ছা পূর্ণ সংখ্যা এখানে ছোট করে লিখে দিবেন। তো পূর্ণ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ, যে সকল সংখ্যা ভগ্নাংশ নয় তাদেরকে পূর্ণ সংখ্যা বলা হয়। কারণ এই যে মূলদ সংখ্যার মধ্যে ভগ্নাংশকে বাদ দিয়ে দিলে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এদের মধ্যে পয়েন্টের পরে অসীম পর্যন্ত চলে যাবে এরকম কোনো ঘটনা ঘটবে না। যেমন ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1 -2 -3 -4 ডট 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 -n পর্যন্ত যাবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 ডট 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 n পর্যন্ত, n মানে অসীম পর্যন্ত বাড়বে, এবং সংখ্যাগুলো গোটা গোটা 1 2 3 4 এক এক করে করে বাড়তেছে। পূর্ণ সংখ্যা এক এক করে করে বাড়তেছে, ঠিক আছে। আবার এক এক করে করে কমতেছে, ঋণাত্মক দিকে আরেকটা শূন্য আছে। তাহলে ধনাত্মক সংখ্যার ইংরেজি হচ্ছে পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। তাহলে যদি আপনাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কাকে বলে, আনসার হচ্ছে 1 2 3 4 5 6 ডট ডট n পর্যন্ত সংখ্যাকে কি বলা হয়? আমার স্বাভাবিক সংখ্যা বলা হয়, বা ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলা হয়। ঋণাত্মক সংখ্যা নেগেটিভ নাম্বার -1 -2 -3 করতে করতে মাইনাস দিকে অসীম পর্যন্ত n পর্যন্ত চলে যাবে, সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবার আপনাকে যদি বলা হয় অঋণাত্মক সংখ্যা কাকে বলে, মানে ভাইভা বোর্ডে আপনাকে বলেছে অঋণাত্মক সংখ্যা, তো অঋণাত্মক মানে কি ধনাত্মক? অবশ্যই অঋণাত্মক মানে ধনাত্মক, কিন্তু তখন হচ্ছে এই জিরোটা ইনক্লুড হবে, এই জিরোটা তখন ইনক্লুড হবে। তার মানে জিরো সহ যে আমার ধনাত্মক সংখ্যা রয়েছে তাদেরকে বলা হচ্ছে আমার অঋণাত্মক সংখ্যা, ইংরেজিতে যাকে হোল নাম্বার বলা হয়। এই জন্য অঋণাত্মক সংখ্যা W দ্বারা আমার প্রকাশ করা হয়, ঠিক আছে। এবারে আসেন, এবারে তাহলে আমাদের যে ঋণাত্মক সংখ্যা দেখলাম, আমরা ধনাত্মক সংখ্যা দেখলাম, অঋণাত্মক বললাম, ধনাত্মকের সাথে শূন্য যুক্ত হয়ে আমার অঋণাত্মক সংখ্যার সেট তৈরি করে। এবার এই ধনাত্মক সংখ্যার মধ্যে যদি ক্লাসিফিকেশনের মধ্যে আমরা যাই, ধনাত্মক সংখ্যার মধ্যে যদি ক্লাসিফিকেশনে আমরা যাই, প্রথমে আমরা ভাগ করে নিলাম ধনাত্মক সংখ্যার মধ্যে জোড় ও বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কারা? 2 4 5 6, যাকে 2 দিয়ে ভাগ করতে পারবো। সাধারণ রূপ হচ্ছে 2 দিয়ে আমি ভাগ করতে পারবো, 2n দিয়ে দিলাম, যেকে 2 দিয়ে ভাগ করতে পারবো, সেটা হচ্ছে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যার থেকে 1 আমি বিয়োগ করলেও পাবো বিজোড় সংখ্যা, অথবা 1 আমি যোগ করলেও পাবো বিজোড় সংখ্যা। এই জন্য প্লাস মাইনাস দিয়ে দিলাম, আগে উপরে একটু প্লাস মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে অপশনে যদি বিজোড় সংখ্যা বলে 2n + 1, এটা হচ্ছে বিজোড় সংখ্যার সাধারণ আকার, আবার 2n - 1 ও। কারণ আপনি একটা বিজোড় জোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করলেও আমি বিজোড় পাবেন, 1 যোগ করলেও বিজোড় পাবেন। আচ্ছা, জোড় সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা কি পাইতে পারি? জোড় সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে যাকে আর ভাঙা যায় না, তার মানে যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ওই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া, সেইটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা? যাকে 1 এবং ওই সংখ্যা নিজে ব্যতীত ভাঙা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। জোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা একটাই আছে। যদি আপনাকে প্রশ্ন করা হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন জোড় সংখ্যাকে ভাঙা যায় না বা ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে 2।
আর বাকি সবগুলা হচ্ছে আমার কি যৌগিক সংখ্যা। এবারে বিজোড় সংখ্যার মধ্যে তাহলে আমাদের কি হবে? বিজোড় সংখ্যার মধ্যে এক এমন একটা সংখ্যা আছে যেটা মৌলিকও না যৌগিকও না, ওইটাকে বলা হয় ইউনিক সংখ্যা বা অনন্য সংখ্যা। তাহলে এক কি ধরনের সংখ্যা ভাই? এক হচ্ছে ইউনিক সংখ্যা। ইউনিক। এক কেন ইউনিক সংখ্যা? মৌলিক সংখ্যা যারা মৌলিক সংখ্যা এই যে মৌলিক সংখ্যার মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা নিজে বাদ দিয়ে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মৌলিক সংখ্যাকে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। একটা কি এক দ্বারা ভাগ করা যায়, ওয়ান দ্বারা ভাগ করা যায়। ওয়ান দ্বারা তো সবাইকেই ভাগ করা যায়, সো মৌলিক কেউ যাবে। আর একটা হচ্ছে ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। ওই সংখ্যা দ্বারা তো একটা সংখ্যাকে তো নিজে, যেমন 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, 10কে 10 দিয়ে ভাগ করতে পারবেন। তাহলে এক এবং ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে মৌলিক সংখ্যার এই যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলা হয় উৎপাদক। তাদেরকে বলা হয়, ধরেন আমি 4কে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 হচ্ছে 4-এর একটা উৎপাদক বা 2 হচ্ছে 4-এর একটা ভাজক। এই যে উৎপাদক সংখ্যা বা ভাজক সংখ্যা কয়টা থাকতেছে? দুইটা। মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা থাকতেছে কয়টা? উৎপাদক সংখ্যা হচ্ছে দুইটি। উৎপাদক সংখ্যা দুইটি। অবশ্যই এগুলো আপনার নোট খাতায় লিখে নেবেন। এইগুলো কিন্তু হায়ার ম্যাথমেটিক্স বলতে গেলে বেসিক, একদম ক্ষুদ্র বেসিক। আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করলো যে মৌলিক সংখ্যাগুলার উৎপাদক কয়টা থাকে? উত্তর দুইটা। একটা হচ্ছে এক, এটা সবারই উৎপাদক, আর একটা ওই সংখ্যা নিজে। তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয়? এটা কি আপনারা আনসার করতে পারবেন? এক এ কারণেই মৌলিক সংখ্যা না, কারণ এককে এক দিয়ে ভাগ করা যায় এবং এক তো নিজেই, এজন্য একের উৎপাদক হচ্ছে একটা। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা কয়টা হচ্ছে? মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা হচ্ছে দুইটি, কিন্তু একের উৎপাদক সংখ্যা কয়টা? একের উৎপাদক সংখ্যা হচ্ছে একটা, এই জন্য এক হচ্ছে ইউনিক সংখ্যা বা অনন্য সংখ্যা। এবার এক এই যে আমি যে বিজোড় সংখ্যাগুলো নিলাম, এই বিজোড় সংখ্যার মধ্যেও আমার মৌলিক সংখ্যা থাকবে আবার যৌগিক সংখ্যা থাকবে। তাহলে মৌলিক যাদের উৎপাদক সংখ্যা আমার 2, তারা মৌলিক সংখ্যা। তার মানে অন্যভাবে বললে এক এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি বলি 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11 এটসেট্রা, আরও আমরা দেখব। তাহলে এখান থেকে আপনারা আশা করি ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার এটা বুঝতে পারলেন। এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এবার যদি বলি, যদিও বিসিএস এর টপিক, আমরা এটা বিসিএস এর জন্য কোর্স করাচ্ছি না, তারপরেও এখন দেখা যাচ্ছে দুই একটা হচ্ছে আপনার নিবন্ধনে কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে বা কোনো জায়গায় ফেস করতে পারেন যে অবাস্তব সংখ্যা চিনবেন কিভাবে। আমি একটু চেনাই দিই শুধু। অবাস্তব সংখ্যাগুলোতে যেটা থাকবে সেটা হচ্ছে অবাস্তব, মানে কাল্পনিক জগতে ইমাজিনারি নাম্বার। অবাস্তবের ইমাজিনারি সাইন হচ্ছে আই থাকবে, সংখ্যার সাথে আই থাকবে। তাহলে লিখে নেন, আমি কিন্তু অল্প লিখতেছি, আপনাকে বেশি লিখতে হবে। সংখ্যার সাথে আই থাকবে। আই থাকা মানে আমার সংখ্যাটা অবাস্তব। যেমন থাকতে পারে 3i, অথবা থাকতে পারে 4 + 2i, অথবা 4 - 2i। আর একটা চিহ্ন আছে, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার চেনার আর একটা উপায় আছে, সেটা রুটের নিচে নেগেটিভ সংখ্যা থাকবে, রুটের নিচে ঋণাত্মক সংখ্যা থাকবে। যেমন √5, এটা হচ্ছে অবাস্তব। √5 কোনো সময় বাস্তব সংখ্যা না। যদি আপনাকে বলা হয় -√32, তাহলে এটা কিন্তু আর বাস্তব সংখ্যা না, এটা অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যা চেনার দুইটা ওয়ে আমি আপনাদেরকে বুঝাই দিলাম। একটা হচ্ছে রুটের নিচে নেগেটিভ থাকবে, মাইনাস থাকবে, আর একটা হচ্ছে আমার কি হবে, আই থাকবে। এই হচ্ছে দুইটা নিয়ম দেখাই দিলাম। এবারে আসেন মূলদ আর অমূলদ সংখ্যা। মূলদ আর অমূলদ সংখ্যা একটু দেখি। মূলদ সংখ্যা রেশনাল নাম্বার যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে 1.5 কি করে, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা তারা, মূলদ সংখ্যা সসীম দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে দেখি বলি সসীম দশমিক। প্রথমে আমরা বলি স্বাভাবিক সংখ্যাগুলো সবগুলা মূলদ সংখ্যা। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যাগুলো, এগুলো তো মূলদ তো আসতেছে, ভগ্নাংশের মধ্যে কোনগুলা মূলদ হবে এইটা হচ্ছে আমরা একটু দেখি। ভগ্নাংশের মধ্যে মূলদ হবে হচ্ছে সসীম দশমিক। আর সাধারণ ভগ্নাংশ ধরেন
আপনার 2/5 আছে বা 5/3 আছে, এগুলো তো p/q আকারেই দেওয়া আছে, এগুলো তো মূলদ হবেই। তো সসীম দশমিক যেমন 1.5 এটা মূলদ কি করে হবে? 1.5 মানে 15কে 10 দিয়ে ভাগ করা। তারপরে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কি আসতেছে? 5 দিয়ে কাটলে 3 5 15 আর 5 দুগুণে 10, 3/2। তাহলে দেখেন p/q আকারে চলে আসতেছে। তাহলে সসীম দশমিক সংখ্যা হচ্ছে আমার কি? মূলদ সংখ্যা। তাহলে আপনাকে যদি বলি 1.3256789 এরকম দশমিকের পরে 10টা থাক, 20টা থাক, 100টা থাক, যদি সসীম সংখ্যক থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? সেটা হবে মূলদ সংখ্যা। আর যদি অমূলদ হবে, যখন সেটা অসীম পর্যন্ত থাকবে 1.325 তারপর ডট 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 দিছে যে চলতেই আছে, তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মূলদ সংখ্যার মধ্যে যদি হয় আবৃত দশমিক সংখ্যা, সংখ্যা হচ্ছে কি? মূলদ সংখ্যা। যেমন আছে 3.3333333 চলতেই আছে, এটা কিন্তু অসীম। কিন্তু এটা যেহেতু পুনরাবৃত্তি, 3 এর পরে 333 বারবার হচ্ছে, এটাকে আমরা কিন্তু যেহেতু পুনরাবৃত্তি, পৌনঃপুনিক আমরা দশমিক আমরা বলতে পারি, বা আবৃত্ত হচ্ছে দশমিক বলতে পারি। এজন্য 3.3 এর উপরে হচ্ছে একটা পৌনঃপুনিক চিহ্ন বা আবৃত্ত দিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমার কি হবে? মূলদ সংখ্যা। তাহলে উপরে আবৃত্ত থাকলে অবশ্যই মূলদ হবে। তাহলে 3.125 ডট 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 আছে। তাহলে এখন বুঝতে হবে যে 125 বারবার রিপিট হচ্ছে, এর মানে এই 125 হচ্ছে আমার আবৃত্ত, 125 আবৃত্ত। তাহলে এইটা কি হবে? এইটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। আমার কাজ হচ্ছে চিনতে পারা, প্রিলিমিনারির জন্য কাজ হচ্ছে চিনতে পারা। আশা করি এখানে আপনাদের ঝামেলা শেষ। এবারে আসেন জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা সম্পর্কিত কিছু ট্রিক্স জেনে নেই। পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমরা জানবো। জোড় সংখ্যা হচ্ছে, জোড় সংখ্যা কারা? জোড় সংখ্যা কারা বলেন? ওকে, জোড় সংখ্যা কারা? জোড় হচ্ছে যেই সকল সংখ্যাকে আমরা কি করতে পারি? যেই সকল সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে জোড় সংখ্যার কমন বা সাধারণ আকার হচ্ছে 2n। আর বিজোড় সংখ্যা হচ্ছে এই জোড়ের থেকে আমি যদি 1 বিয়োগ করি বা 1 যোগ করি, তাহলে হচ্ছে বিজোড় পাওয়া যাবে। ধরেন জোড় একটা সংখ্যা নিলাম, আমি নিলাম 4, বিজোড় একটা সংখ্যা নিলাম, আমি নিলাম হচ্ছে 5। 1 নাম্বার ট্রিক নাম্বার 1, সেটা হচ্ছে আমি যদি জোড় এবং বিজোড় যদি আমি যোগ করি, তাহলে অবশ্যই সংখ্যাটা কি হবে? বিজোড় হবে। সিম্পল হিসাব, 4 আর 5 যোগ করলে কি হয়? 4 আর 5 যোগ করলে হচ্ছে 9 হয়। সবসময় আজীবন জোড় আর বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে? বিজোড় হবে। আমি যদি জোড়ের সাথে কেবলমাত্র জোড়ই গুণ যোগ করি, তাহলেই জোড় পাবো। আমি যদি বিজোড়ের সাথে বিজোড়, এর সাথে যদি আর একটা বিজোড় যদি আমি যোগ করি, বিজোড় আর বিজোড় যোগ করলে জোড় হয়। পরীক্ষার খাতায় কি এগুলো মুখস্থ করে নিয়ে যাব বিজোড়? কারণ এগুলো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। না, মুখস্থ না। পরীক্ষা হলে আপনি দুইটা বিজোড় সংখ্যা নেবেন, একটা 5 নেন, একটা 7 নেন, ছোট ছোট নেবেন, যোগ করেন। বিজোড় দুইটা যোগ করলে বিজোড় দুইটা যোগ করলে কি হয়ে যায়? জোড় হয়ে যায়। ঠিক আছে, মুখে একটা বলি, লিখে আর একটা, তাহলে জোড় হয়ে যাবে। তাহলে জোড় জোড় যোগ করলেও জোড় হয়, বিজোড় আর জোড় যোগ করলেও জোড় হয়। এবারে আসেন, সংখ্যা আমার জোড় হোক অথবা বিজোড় হোক, সংখ্যা আমার জোড় হোক অথবা বিজোড় হোক, এর সাথে যদি আমি গুণ করি জোড় সংখ্যা, তার মানে জোড় সংখ্যার সাথেও জোড় সংখ্যা গুণ করেন অথবা বিজোড়ের সাথে জোড় গুণ করেন, আমার আনসার কিন্তু জোড় হবে। তাহলে যোগ যখন আমরা গুণ করতেছি, যে কোনো একটা যখন জোড় হয়ে যাবে, জোড় সংখ্যা দিয়ে গুণ করি, সেটা বিজোড় সংখ্যাকেই করি আর জোড়কেই করি, আমার ফলাফল কিন্তু জোড় হবে। এবারে লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে বিজোড় সংখ্যা যদি আপনি গুণ করেন, দুইটা বিজোড় সংখ্যা যদি গুণ করেন, যেখান থেকে প্রশ্ন হয়, আমি এটা রেড মার্ক করে দেই, এই যে বিজোড় সংখ্যা, বিজোড় আর বিজোড় গুণ করলে কিন্তু বিজোড়ই হবে। বিজোড় আর বিজোড় যদি আপনি গুণ করেন, তাহলে এটা কিন্তু বিজোড়ই হবে।
যখন স্লাইডটা নেবেন যারা, তারা যেন এটা ভালো করে খেয়াল রাখেন। দিয়ে দিলাম বিজোড় আর বিজোড়। এখন প্রশ্ন যদি হয় 5টা বিজোড় সংখ্যা গুণ করব, কি হবে? বিজোড় হবে। 1000টা বিজোড় সংখ্যা গুণ করব, বিজোড় হবে। এখন 1000টা বিজোড় সংখ্যার সাথে একটা জোড় গুণ করবেন। একটা যদি জোড় গুণ করে ফেলেন, 1000টা বিজোড়ের সাথে যদি একটা জোড় গুণ করেন, কি হয়ে যাবে? জোড় হয়ে যাবে। এজন্য এটা কিন্তু লিখে নেন, আমি বলতেছি। যদি বলা হয় যে 10টা বিজোড় সংখ্যার গুণফল, বলছে 10টা সংখ্যার গুণফল বিজোড়, 10টা সংখ্যার গুণফল বিজোড়, এদের মধ্যে কয়টা সংখ্যা বিজোড় ছিল? আনসার বলেন তো। 10টা সংখ্যার গুণফল হচ্ছে বিজোড়, এই 10টার মধ্যে কয়টা জোড় ছিল আর কয়টা বিজোড় ছিল? আনসার হচ্ছে 10টাই বিজোড় ছিল, 10টি বিজোড়। কারণ এই 10টার মধ্যে যদি একটাও জোড় থাকতো, জোড় সংখ্যা কোনো সংখ্যার সাথে গুণ করলে গুণফল জোড় হয়ে যায়। এইটা কিন্তু পরীক্ষায় আসে, মাথায় নেবেন। মৌলিক সংখ্যা কিন্তু আমরা বলছি যে সকল সংখ্যাকে অন্য কোনো সংখ্যা এবং এক বাদে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। কোনো সংখ্যা এক এবং ওই সংখ্যা বাদ দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা কয়টা থাকে বলেন? উৎপাদক সংখ্যা 2টি। আপনাকে ভাইবা বোর্ডে যদি বলা হয় এক কেন মৌলিক নয়, আনসার করতে পারবেন? বলেন অন্তত আমার ক্লাস যারা করবেন, এক কেন মৌলিক নয়। ওই ঘুরাই পেঁচায় বলবেন না এক হচ্ছে ওই আলাদা হেন তেন বলবেন না, সরাসরি টু দ্য পয়েন্টে চলে যাবেন। একের উৎপাদক সংখ্যা হচ্ছে একটা, মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা থাকবে 2টা। একটা হচ্ছে এক আর একটা ওই সংখ্যা নিজে, কিন্তু একের তো উৎপাদক সংখ্যা একটা, এই জন্য এক হচ্ছে মৌলিক সংখ্যা নয়, এক হচ্ছে ইউনিক সংখ্যা, অনন্য সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে আমাদের যেটা জানতে হবে, আমরা তো ধরেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এর জন্য মৌলিক সংখ্যা মনে রাখার জন্য মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। তো এটা মনে রাখার জন্য একটা হচ্ছে ধারা মুখস্থ করবেন বা ফোন নাম্বারের মতো। সেই ফোন নাম্বার হচ্ছে 44, 44-এর অর্ধেক 22, এরপরে 322, 321। এটা হচ্ছে মনে রাখবেন 44, 44-এর অর্ধেক 22, 322, 321। এটা আমি এভাবে মুখস্থ রাখি, আপনারা যেভাবে খুশি রাখতে পারেন। এই 4 হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, এই 4টা হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা। এই 2 হচ্ছে কি 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা, 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা, 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টা, 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা, 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা, 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টা, 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টা, আর 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 1টা। তাহলে আপনাকে যদি প্রশ্ন করতো 91 থেকে 100-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, সেটা 1 এবং সেটা হচ্ছে 97। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি বলি যে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, আনসার হচ্ছে আমার 21টি। তাহলে 1 থেকে 200-এর মধ্যে 25 আর 21 যোগ করলে 46টি। ঠিক আছে? এটা মুখস্থ রাখার জন্য আবার আরেকটা ফোন নাম্বারের মতো মুখস্থ করতে পারেন, সেটা হচ্ছে 411, 312, 22, 14। অনুরূপভাবে এটা হচ্ছে 101 থেকে 110, তারপরে হচ্ছে আমার কত 111 থেকে 120, 121 থেকে 30, এভাবে যাবে। আমাদের মৌলিক সংখ্যার মধ্যে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোপ্রাইম। মৌলিক সংখ্যার ইংরেজিটা হচ্ছে আমার কি, মৌলিক সংখ্যা হচ্ছে প্রাইম। তাহলে আরেকটা হচ্ছে আছে কোপ্রাইম। কোপ্রাইম বাংলা যেটাকে বলা হয় সহমৌলিক। তো সহমৌলিক হচ্ছে 2টা সংখ্যার মধ্যে, মানে 2টার মধ্যে কম্পেয়ার করে যদি দেখি, ওই 2টা সংখ্যার মধ্যে ওই 2টা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে, কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন ধরেন, যেমন যদি আপনাকে আমি বলি যে 9 নিছি, যেমন নিছি 9 কি কোনো মৌলিক সংখ্যা? না, 9কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। আবার 16 নিলাম, 16 কি মৌলিক সংখ্যা? না, 16 মৌলিক সংখ্যা না। 16কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি। কিন্তু যখন আমি 9 আর 16 নিছি, দেখেন 9 আর নিচে 16 নিচে 9 দিচ্ছি, বলেন তো এবার কি কাটাকাটি করতে পারবেন?
কোনো কমন কোনো কাটাকাটি তো কখন করতে পারি, যখন কমন কোনো জিনিস দিয়ে ভাগ করতে পারি। ধরেন 15 আছে আর নিচে হচ্ছে আমার কত আছে, 10 আছে। তো 15কে 5 দিয়ে ভাগ করতে পারি, 3 5 15, 10কে 5 দিয়ে ভাগ করতে পারি, 5 দুগুণে 10। তাহলে এই 5 হচ্ছে একটা কমন সংখ্যা যেটা দিয়ে আমি 15কেও ভাগ করতে পারলাম, 10কেও ভাগ করতে পারলাম। তাহলে কমন ফ্যাক্টর একে বলা হয়, কমন ফ্যাক্টর, কমন আমরা উৎপাদক বলতে পারি। এইরকম যদি দুইটা সংখ্যার মধ্যে কোনো কমন ফ্যাক্টর না থাকে, তাহলে ওই দুইটা সংখ্যার মধ্যে আসলে সহজ বাংলা বলে কোনো কাটাকাটি যায় না। কাটাকাটি না গেলে, কমন ফ্যাক্টর না থাকলে সেই দুইটা সংখ্যাকে পারস্পরিক তুলনা করা হয় কি, ক্রো প্রাইম সহমৌলিক সংখ্যা বলে। বুঝতে পারছেন? কোনো একটা মৌলিক সংখ্যা এবং যে কোনো একটা যৌগিক সংখ্যা পরস্পর কি হবে, কোপ্রাইম হবে না, সেটাও কোপ্রাইম হবে না। কেমন? কারণ ধরেন একটা মৌলিক সংখ্যা 7 আর আরেকটা অমৌলিক সংখ্যা সেটা হচ্ছে 56। তো এই 7 দিয়ে তো আবার 56কে ভাগ দেওয়া যায়, সো 7 আর 56 কিন্তু মৌলিক কোপ্রাইম না, কারণ ডিরেক্ট মৌলিক সংখ্যা এই 7 দিয়ে কিন্তু 56কে ভাগ দেওয়া যাচ্ছে। সো নিজে দিয়ে একটা দিয়ে আরেকটাকে তো ভাগ দেওয়া যাবেই না, যাওয়া যাচ্ছেই না। আবার কোনো কমন ফ্যাক্টরি নাই যেটা দিয়ে কাটাকাটি করতে পারি, তখন তারা পরস্পর কোপ্রাইম। এবার আমরা কিছু একটু জিনিস জেনে নেই, এইটা একটু বাড়তি পড়াশোনা, আমি মনে করি যে আপনারা এক্সট্রা কিছু জানতে পারবেন এখান থেকে। সেই জিনিসগুলো কি, যদি আপনাকে বলা হয় যে টুয়াইন মানে কি, যমজ, সহোদর, সহোদর তো সহোদরই একই সাথে যারা, তো টুয়াইন প্রাইম নাম্বার কারা, যমজ টুয়াইন প্রাইম নাম্বার তারাই যে দুইটা প্রাইম নাম্বারের মধ্যে যদি ডিফারেন্স যদি 2 হয়, তার মানে টুয়াইন প্রাইম নাম্বার, একটা পি আর একটা ধরেন p+2, পি দিয়ে প্রাইম নাম্বার বোঝাচ্ছি, পি ফর প্রাইম। তাহলে ধরেন এই দুইটা প্রাইম নাম্বারকে একটা আর একটার টুয়াইন প্রাইম নাম্বার বলা হবে। যেমন 3 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 5ও একটা হচ্ছে প্রাইম। 3 আর 5-এর মধ্যে পার্থক্য কত, 2। সো 3 আর 5কে আমরা বলবো টুয়াইন প্রাইম নাম্বার। আবার 5 7, আবার 11 13, ডিফারেন্স কত, 17 19, ডিফারেন্স কত, 29 31, ডিফারেন্স কত, 2 2 করে করে। তাহলে 3 আর 5 পরস্পর টুয়াইন প্রাইম নাম্বার, 5 আর 7 টুয়াইন প্রাইম নাম্বার, 11 13 টুয়াইন প্রাইম নাম্বার। ঠিক আছে, টুয়াইন প্রাইম নাম্বার জানলেন। এবারে আপনাদেরকে আর একটা দেখাই, সেটা হচ্ছে কাজিন প্রাইম নাম্বার। কাজিন, চাচাতো ভাই, মামাতো ভাই আমরা বলি না, কাজিন প্রাইম নাম্বার কারা বলেন? একটু জেনে রাখেন, ভালো লাগবে, ম্যাথ মজাদার জিনিস যদি আপনারা নতুন কিছু শিখেন এবং মনে রাখার চেষ্টা করেন। কাজিন প্রাইম নাম্বার তারাই যারা হচ্ছে প্রাইম নাম্বারের মধ্যে পার্থক্য যদি 4 থাকে দুইটা প্রাইম নাম্বারের মধ্যে, ধরেন একটা প্রাইম নাম্বার একটা p+4 এই আকারে থাকলে তারা হচ্ছে কাজিন প্রাইম নাম্বার। যেমন ধরেন 7 একটা প্রাইম নাম্বার, 7-এর সাথে 11, 7 4 11 প্রাইম নাম্বার। আবার 13 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 13-র সাথে 17 মানে 4 যোগ করলে 17, ওইটাও প্রাইম নাম্বার। তাহলে 13 17 7 11, আবার কিন্তু 3 7 এরাও কিন্তু কাজিন প্রাইম নাম্বার। আর একটা আছে, উচ্চারণ না করি, আপনারা একটু লিখে নেন, ঠিক আছে, প্রাইম নাম্বার। এটা হচ্ছে 6 ল্যাটিনে যেটা হয় এইটা হয়ে যায় এদের মধ্যে, তার মানে যদি দুইটার মধ্যে ডিফারেন্স যদি 6 হয় তাহলে তারা এই প্রাইম নাম্বার। ঠিক আছে, এইটা হচ্ছে পি আর p+6। যেমন ধরেন আমি যদি আপনাকে উদাহরণ দেই যে 5 আর 5 6 11, 5 আর 11, তাহলে হবে হচ্ছে এই প্রাইম নাম্বার। আবার যদি আপনাকে বলি যে ভাই 13 আর 19, 13 আর 6 যোগ করলে 19 হয়, তাহলে এই প্রাইম নাম্বার। আবার যদি বলি যে 17 আর হচ্ছে 23, তাহলে কিন্তু এই প্রাইম নাম্বার। ঠিক আছে, অনেকগুলা। আমি আরো আপনাদেরকে একটু বলি যে এগুলা নিজে জানার জন্য। ট্রিপলেট আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে কোয়াড্রেপ্লেট আছে, হ্যাঁ, কুইন ট্রাপলেট, এটা হচ্ছে তিনটা সংখ্যা, তিনটা প্রাইম নাম্বার যদি ডিফারেন্স যদি আমার 6 করে করে হয় তাহলে ট্রিপলেট বলা হয়। যেমন ট্রিপলেটের উদাহরণ যদি আপনাকে আমি দেই, 7 7 6 13, 7
13 এবং 13 সাথে 6 যোগ করলে 19। এইটাই হচ্ছে আমার ট্রিপলেট, তিনটা ডিফারেন্স যদি 6 করে করা হয়, তাহলে এই কয়টাই থাক আজকের আপাতত। এই জিনিসগুলো আপনারা একটু জানবেন। আমি আপনাদেরকে এখানে এই যে মৌলিক সংখ্যা এখান থেকে প্রশ্ন হইতে পারে দিয়ে দিছি, এইটা স্ক্রিনশট দিয়ে নেন। আর যারা আমাদের প্রিমিয়াম জায়গাতে যুক্ত থাকবেন, তার মানে বইটা কিনবেন, বইটা কিনলে আপনারা অবশ্যই প্রিমিয়াম সেবাগুলো পাবেন। সেখানে তো আমি স্লাইড দিয়ে দিব, এগুলো একটু মুখস্থ করে নেবেন, পরীক্ষাতে কিন্তু এগুলো খুবই আসে। ওকে, ক্রমিক সংখ্যা, ক্রমিক কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ নাম্বারের মধ্যে ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে ক্রম অনুযায়ী, ক্রম অনুযায়ী এক এক করে করে বাড়বে, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার। যেমন আমরা যদি বলি 1 2 3 4, এই যে ধারাবাহিক নাম্বার, এটাও কিন্তু ক্রমিক নাম্বার, এই জন্য কে বলা হয় ক্রমিক ন্যাচারাল। পজিটিভ নাম্বার, ক্রমিক, ক্রমিক যে পজিটিভ নাম্বার সেটাকে আমাদের ন্যাচারাল নাম্বার বলি আমরা। ক্রমিক নাম্বারের মধ্যে একটা যদি এক্স হয়, তাহলে তার পরেরটা অবশ্যই এক্স প্লাস ওয়ান হবে, এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে ক্রমিক ন্যাচারাল নাম্বার, বা শুধু কিচ্ছু বলা নাই, শুধু ক্রমিক নাম্বার দেওয়া মানেই বোঝায় কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। আর আমাদের কিন্তু ক্রমিক, ক্রমিক জোড় সংখ্যা কিন্তু থাকতে পারে। ক্রমিক জোড় সংখ্যা মানে 2 4 6, মানে আমার ক্রমান্বয় জোড় সংখ্যাগুলো ক্রমান্বয়ে থাকবে। আবার কিন্তু ক্রমিক আমার বিজোড় সংখ্যাও থাকতে পারে, ক্রমিক বিজোড় সংখ্যা। তখন কি আমার ওই যে 1 3 5 7 মানে 2 করে করে ডিফারেন্স হবে। ক্রমিক বিজোড় যদি হয়, তাহলে একটা সংখ্যা x হলে তার ক্রমিক বিজোড় তারপরেরটা অবশ্যই x প্লাস 2 হবে। অনুরূপভাবে ক্রমিক বিজোড়েও কিন্তু তাই, কারণ আমরা জানি দুইটার মধ্যে পার্থক্য 2 করে করে, একটা x হলে আর একটা x প্লাস 2। আর ক্রমিক সংখ্যা কিছু না বলা থাকে, যদি উল্লেখ যদি না থাকে ক্রমিক জোড় নাকি ক্রমিক বিজোড়, এটা উল্লেখ না থাকলে তার মানে ওইটা আসলে ক্রমিক ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক এক করে করে ডিফারেন্স। তাহলে একটা x প্লাস ওয়ান আর একটা তারপর একটা x প্লাস 2, যদি এর আগেরটা বলি তাহলে x মাইনাস ওয়ান, তার আগেরটা যদি বলি x মাইনাস 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ক্রমিক সংখ্যার সাধারণ আকার। ক্রমিক সংখ্যার মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে, দেখেন আমি ধরেন ক্রমিক সংখ্যা নিছি, একটা 5, একটা 6, আর একটা 7, আর একটা 8, আর একটা 9, আর একটা 10। ধরেন কয়টা ক্রমিক সংখ্যা নিলাম? ক্রমিক সংখ্যা নিলাম 6টা। প্রথম যদি 3টা যোগ করি আর পরের 3টা যদি যোগ করি, দেখেন 5 6 11, 11 আর 7 18, এবার 8 আর 9 17, আর হচ্ছে 10 হচ্ছে আমার 27। সংখ্যা কয়টা ছিল মোট? ভালো করে মনোযোগ দেন। মোট এখানে 1 2 3 4 5 6, 6টি ছিল। 6টার মধ্যে সমান 2 ভাগে ভাগ করে ফেলছি। কয় ভাগে ভাগ করছি? সমান 2 ভাগে ভাগ করছি। 6টাকে এই পাশে নিছি 3টা, এই পারে নিছি হচ্ছে 3টি। তাহলে এই 3টার যোগফল 18, আর পরের 3টার যোগফল কত? আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে 6টা ক্রমিক সংখ্যার প্রথম 3টা সংখ্যার যোগফল এত, শেষ 3টা সংখ্যার যোগফল কত? এটার জন্য ট্রিক, তাহলে কি ট্রিক্স হচ্ছে প্রথম 3টা সংখ্যার যোগফল যা, তার সাথে পরের 3টা সংখ্যা বলছে 3 এর উপর স্কয়ার করে দিবেন। তাহলে 18 আর 9 যোগ করলে দেখেন 27, এই যে দেখেন 27। তাহলে পরীক্ষায় যদি বলে ক্রমিক, পরীক্ষা যদি বলে ক্রমিক 10টা সংখ্যার প্রথম 5টা সংখ্যার যোগফল, ধরেন আমার প্রথম 5টা সংখ্যার যোগফল দেওয়া আছে হচ্ছে আমার 42, ধরে নেন ক্রমিক প্রথম 5টা সংখ্যার যোগফল 42, তাহলে পরের 5টা সংখ্যার যোগফল কত? তখন পরের 5টা সংখ্যার যোগফল হবে 42 প্লাস 5 এর উপর স্কয়ার, তার মানে 42 প্লাস 25, তাহলে হয়ে যাবে 42 52 62 67 হবে आंसर। বুঝাইতে পারছি কি? তাহলে অর্ধেক হবে, যে অর্ধেক যেটা হবে সেই সংখ্যার উপর স্কয়ার হয়ে পরেরটা আপনি কি করে দিবেন? যোগ করে দিবেন। এটা ভালো একটা প্রশ্ন, অনেক জায়গাতে কিন্তু আসবে, তখন কিন্তু আপনারা आंसर করতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। ক্রমিকের জন্য আরো যেটা করবেন, আপনাদের কমেন্ট দেখতে একটু প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কিং এর প্রবলেমের কারণে মনে হয়। নেটওয়ার্ক জনিত কারণে আমি কমেন্টগুলো আপনাদের পড়তে পারছি না। ওকে, পরে পড়ে নিব, আপনারা কমেন্ট করেন, সমস্যা নেই। ক্রমিক সংখ্যার মধ্যে দেখেন দুইটি ক্রমিক সংখ্যার যদি বর্গের অন্তর যদি দেওয়া থাকে, বর্গের অন্তর যদি দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটি কত হবে? বর্গের অন্তর +1 ডিভাইডেড বাই 2, আর ছোট সংখ্যা, এগুলো সূত্র আকারে মনে রাখতে পারেন। আমি বলবো আপনাদের যে প্রত্যেকটা সূত্র কিভাবে হইলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। যেমন ক্রমিক সংখ্যা ধরলাম একটা x আর একটা x + 1,
বর্গ করে দেন এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়ানকে যদি বর্গ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবার বর্গের ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করে দেন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা থেকে যদি এটা বিয়োগ করি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমি ধরলাম এ, এটা বর্গের অন্তর, এক্স এক্স কেটে গেল, তাহলে 2x প্লাস 1 ইন্টু এ। দেখেন 2x ইকুয়াল তাহলে কত হবে a মাইনাস 1, তাহলে x কত হবে a মাইনাস 1 ডিভাইডেড বাই 2। দেখেন এক্সটা কি, এক্সটা আমার ছোট সংখ্যা, এক্সটা আমার কি, এক্সটা হচ্ছে ছোট সংখ্যা, আর বড় সংখ্যা কি x প্লাস 1। তাহলে দেখেন ছোট সংখ্যা হচ্ছে বর্গের অন্তর মাইনাস 1, দেখেন এই যে বর্গের অন্তর, এই যে বর্গের অন্তর, তারপরে মাইনাস 1 ডিভাইডেড বাই দেখেন নিচে 2। এই জন্য এরকম প্রশ্ন যদি দেওয়া থাকে বর্গের অন্তর, আপনি চোখ বন্ধ করে বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা, বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা। ঠিক আছে? অনেক সময় আপনাদের পরীক্ষায় যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যত তত দিয়ে থাকতে পারে। যেমন কি, যেমন একটি সংখ্যা 412 থেকে যত ছোট 852 থেকে তত ছোট, সংখ্যাটি কত? ওই সংখ্যাটা কত? ঠিক আছে, একটি সংখ্যা 412 থেকে যত ছোট, 412 থেকে যত ছোট, সরি 412 থেকে যত বড়, একটা যত ছোট দুইটাই দেন, যত বড় 412 থেকে বড় এবং 852 থেকে তত ছোট, সংখ্যাটা কত? তার মানে সংখ্যাটা 412 থেকে বড়, 412 থেকে সংখ্যাটা x ধরলাম বড়, আর 512 থেকে সরি 852 থেকে ছোট। সংখ্যাটা হবে চোখ বন্ধ করে, সংখ্যাটি কত? সংখ্যাটি হবে আমার যে সংখ্যার দুইটা যোগ করবেন 412 যোগ 852 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে সংখ্যাটি। তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে সংখ্যা। ঠিক আছে, প্রিলিমিনারিতে যেহেতু সকল নিবন্ধন পরীক্ষা এবং এই যে আপনার 11 থেকে 20তম সব জায়গায় কিন্তু প্রিলি আসবে, আপনাকে কিছু ট্রিক কিন্তু নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে যেগুলো কমন প্রশ্ন আসে। ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের যা যা শিখলাম এখান থেকে আনসার করতে পারেন কিনা দেখি, সবাই আনসার দিবেন। 6টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, আমি আনসারও দিয়ে যাচ্ছি কিন্তু ব্যাখ্যা কিন্তু আজকের ক্লাসে আছে। 6টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয় তাহলে উক্ত 6টি পূর্ণ সংখ্যা ঠিক কয়টি বিজোড় হবে? সবাই বলেন ঠিক কয়টি? 6টা, আর 6টা পূর্ণ সংখ্যায় বিজোড়। একটি সংখ্যা 450 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে 450 যোগ 820 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমাদের কিভাবে করবেন? 850 আর এখানে 8 4 12, তাহলে 1270 থেকে 2 দিয়ে ভাগ করলে 635 আনসার। ওকে, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 80, তাদের পার্থক্যের 1/4 9, সংখ্যাটি কত? বলেন। এইরকম প্রশ্ন কিন্তু আসবে। যেমন দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 80, তাহলে অর্ধেকের যোগফল, তার মানে দুইটা সংখ্যার অর্ধেকের যোগফল 80, তাহলে দুইটি সংখ্যার যোগফল 80 দুগুণ 160, তাদের পার্থক্যের 1/4 হচ্ছে 9। তাদের পার্থক্য ধরেন a বড়, a মাইনাস b, এটা পার্থক্যের 1/4 মানে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে যদি ভাগ করেন তাহলে সেটা হয় 9। এখন a মাইনাস b তাহলে কত বলেন তো? 4 নং 36, তাহলে a প্লাস b হচ্ছে আমার 160, a মাইনাস b হচ্ছে আমার 36। এখন বলতেছে ছোট সংখ্যা, ছোট সংখ্যার জন্য যেটা করতে হয় এরকম, দুইটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার বিয়োগফল যখন পাবেন, এই দুইটা সমীকরণ যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যায়, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যায়। তাহলে এটা থেকে ওইটা বিয়োগ করলে 160 থেকে 36 বিয়োগ করে দেন 124, 2 দিয়ে ভাগ করলে 64, ঠিক আছে, সরি 124 2 দিয়ে ভাগ করলে 62 হচ্ছে আমার আনসার। এই জাতীয় প্রশ্ন আসতে পারে। 100 এর চেয়ে বড়, 150 এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? বলেন।
100-র চাইতে বড়, 200-র চাইতে, 101 থেকে 200-র মধ্যে, 101 থেকে 200-র মধ্যে মৌলিক সংখ্যা জানার জন্য যেটা আমরা মুখস্থ রাখবো সেটা হচ্ছে 411, 312, তারপরে হচ্ছে আমার 22, 14। তাহলে 100 থেকে 150 প্রথম 5টা নিতে হবে। 4 একে 5, একে 6, 6 3 9, একে 10, 10টা হবে আনসার। এজন্যই বলছি যে অবশ্যই এইটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে আর খুঁজে খুঁজে বের করতে হবে না, কারণ এটা কমন প্রশ্ন আসবেই, এই প্রশ্নগুলো আসবেই, এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। মূলদ সংখ্যা কোনটা? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা মানে অবশ্যই রুটের নিচে পূর্ণবর্গ থাকতে হবে, পূর্ণবর্গ, তাহলে সেটা মূলদ। আর রুটের নিচে যদি অপূর্ণবর্গ থাকে, যেমন 12 তো আসলে রুট করা যায় না, সো মানে পূর্ণবর্গ না, মানে দশমিক পরে চলে আসবে, ফ্র্যাকশন আসবে, সো এটা অমূলদ, এটাও অমূলদ, 27 অমূলদ। এবার দেখেন এটা 3 ঘন রুট আছে, ঘন রুট, তাহলে 2 এর উপর কিউব লেখা যায়, কিউব কিউব কাটা, শুধু 2 থাকতেছে, 2 হচ্ছে আমার মূলদ সংখ্যা, কারণ 2 কে আমি 2/1 p/q আকারে প্রকাশ করতে পারতেছি, p/q আকারে প্রকাশ করতে পারতেছি, তাহলে অবশ্যই আমার ক নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা। এই যে ক্লাসটা কতটুকু বুঝতে পারলেন, আমি বলছি কিন্তু লিখে নিতে হবে, লিখে নিলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, না হলে কিন্তু আসলে ক্লাস থেকে তেমন উপকৃত হইতে পারবেন না। যদি পরিশ্রম না করেন তাহলে তো আসলে লাভ নাই ভাই, পরিশ্রম না করলে আসলে লাভ নাই, আপনাকে পরিশ্রম করতে হবে। যেমন প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে আপনারা এখন যাচ্ছেন, এবং পুরা দুনিয়া আমরা যতদিন থাকবো প্রতিযোগিতা থাকবেই। বনের মতো যে সিংহ প্রতিদিন চিন্তা করে যে আমাকে অবশ্যই হরিণকে ধরতে হবে, হরিণ যত বেগে দৌড়ায় তার চাইতে দ্রুত ক্ষিপ্রতার সাথে ধরে হরিণকে আমাকে শিকার করতে হবে। হরিণ আবার চিন্তা করে প্রতিদিন রাত্রেবেলায়, সকালবেলা উঠেই আমাকে সিংহের চাইতেও দ্রুত দৌড়াতে হবে, তাহলে আমি বেঁচে থাকতে পারবো। সো আমাদের মধ্যে যে জিনিসটা হবে সেটা কি আপনাদের, যে আপনারা একজন চাকরি পাওয়ার সম্ভাবনা আর একজন চাকরি পাওয়ার কিন্তু অসম্ভাবনা নির্ভর করতেছে। একজন চাকরি পেয়ে গেলে কিন্তু সেখানে আর একজন আর ঢুকতে পারবে না, একটাই সিট আছে, একজন চাকরি পেয়ে গেছে, আর কি কেউ সুযোগ পাবে না। সো প্রতিযোগিতা পূর্ণ একটা সময়, আপনাকে অবশ্যই খাটতে হবে, সকালবেলা থেকে শুরু করতে হবে, প্রতিটা সময়ের ক্যালকুলেশন করতে হবে, তবেই ভালো কিছু করতে পারবেন। সো আজকের প্রথম ক্লাসে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।